হ্যাঁ, সবাই আসছো। আমরা আজকে একাদশ শ্রেণীর সোনার তরী কবিতাটি পড়ব। আমরা আজকে পড়বো একাদশ শ্রেণীর সোনার তরী কবিতা। কেমন? তো স্যার আসসালামু আলাইকুম। বলো। হ্যাঁ, আচ্ছা, আমরা সোনার তরী কবিতার আলোচনায় যাচ্ছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। সোনার তরী কবিতাটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ইতোপূর্বে আমরা গল্পের আলোচনায় বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কে আমরা কিছু কথা বলেছি, তারপর কবিতায় গিয়েছি। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেওয়া হয়। শুধু তাই নয়, এশীয়দের মধ্যে, পুরো এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার আনলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাহিত্যে। এই সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে 1913 সনে, অর্থাৎ আজকে থেকে 107 বছর আগে বাংলা ভাষাকে পুরো পৃথিবী চিনল যে বাংলা ভাষার একজন কবি নোবেল পেয়েছেন। তো শুধু তিনি বাংলায় কবিতা লিখে কিছু পাননি, এই বাংলায় লেখা কবিতাগুলো তিনি নিজেই ইংরেজিতে অনুবাদ করেছিলেন। সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে গীতাঞ্জলি। তো গীতাঞ্জলি কাব্য লিখে পুরস্কার পাওয়ার আরো আগে তিনি লিখেছিলেন সোনার তরী কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখারও আগে তিনি লিখেছিলেন এই কাব্যগ্রন্থটি। তো এই কাব্যগ্রন্থে যে সোনার তরী, আমরা আগে কবিতার শব্দগুলো দিয়ে কবিতার স্বাভাবিক অর্থ আমরা একবার পড়বো। কবিতাটা লাইন বাই লাইন আমরা পড়বো, কবিতাটির অর্থ দেখবো। সোনার তরী একটি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানে কবিতার বই। সোনার তরী কাব্যগ্রন্থে সোনার তরী নামে আরেকটি কবিতা আছে, সেই কবিতাটি আমাদের পাঠ্য। তাহলে একটা হচ্ছে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মানে কবিতার বই। একটা কবিতার বইয়ে অনেকগুলো কবিতা থাকে, তার মধ্যে একটা কবিতা আমাদের পাঠ্য হয়েছে। তাহলে আমরা সোনার তরী কবিতা সম্পর্কে আমরা বলবো যে সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতা বা নাম কবিতা, মানে কাব্যগ্রন্থ যে নামে হয় সেই নামের ওই কবিতাটাকে বলা হয় নাম কবিতা। তাহলে সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতা নিয়ে আমরা কথা বলবো। এখন সোনার তরী, প্রথম কথা হচ্ছে সোনার তরী। সোনা মানে স্বর্ণ, আর তরী মানে নৌকা। এখন স্বর্ণ দিয়ে তৈরি নৌকা আমরা জানি হয় না, কিন্তু আমরা বলি, এই শব্দটা আমরা ব্যবহার করি বিভিন্ন বিষয় বোঝাতে। আমরা সোনা বা আমরা বলি সোনার বাংলা, আমরা সোনা আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীতে আছে। এখন সোনার বলতে আসলে স্বর্ণ দিয়ে তৈরি এটি নয়, স্বর্ণের মতো অর্থেও ব্যবহৃত হয়। কেমন? মানুষটি একেবারে সোনার মানুষ, সোনার দেশ করতে, সোনার বাংলা করতে সোনার মানুষ দরকার। এই যে সোনা, তাহলে এখানে আর তরী মানে নৌকা, তরী তরণী, আবার তরুণী বললে কিন্তু মেয়ে হয়ে যাবে, আর তরণী বা তরী হচ্ছে নৌকা। তাহলে সোনার একটি নৌকা, স্বর্ণের তৈরি নৌকা বা স্বর্ণের তৈরি, স্বর্ণের মতো বা চমৎকার একটি নৌকা। এটা হচ্ছে কবিতা শিরোনাম। আমরা কবিতার লাইন বাই লাইন আলোচনায় যাই, তারপর আমরা দেখবো যে এই কবিতাকে আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারবো। আমরা প্রাথমিকভাবে এই কবিতাটাকে নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক বিশ্লেষণ আছে। কেউ বলছেন একটি ধর্মীয় চেতনার কবিতা, কেউ বলছেন একটি রাজনৈতিক কবিতা, কেউ বলছেন একটি সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কবিতা। কেমন? তো এটা আবার কেউ বলছেন এটি একটি প্রকৃতির কবিতা। একটি কবিতাকে বিশ্লেষণ বিভিন্ন ভাবে করা যায়, কারণ রবীন্দ্রনাথ সেই যে বলেছিলেন, আমার কবিতা খানি নানাজন লহে তার নানা অর্থ টানি, তোমা পানে ধায় তার শেষ অর্থ খানি। এবং এই তোমাটা কে? হ্যাঁ, তুমি যে তুমি অগো সেই তো মরিন, আমি মোর প্রেম দিয়ে শুধু চিরদিন। সেই তুমিটাও সৃষ্টিকর্তা না প্রিয়তমা না গৃহিণী না প্রেমিকা, এটা স্পষ্ট করা যায়নি। তো এই যে কবিতাকে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা যায়, এই কারণে কবিতা জীবন হচ্ছে কাব্যময়। আমরা বাস্তব নিয়ে থাকি, কিন্তু বাস্তবে আমাদের বাঁচার জন্য দরকার 3.5 হাত, কিন্তু আমরা ঘর কিন্তু 3.5 হাত তৈরি করি না, একটু উঁচু করে তৈরি করি। আমাদের খাবার জন্য যেটুকু খাদ্য দরকার, শুধু খাবার খাই না, খাবার সাথে সাথে আরো কিছু পানির জন্য জায়গা রাখি, কিছু বাতাসের জন্য জায়গায় রাখি দিতে হয়। এই যে অতিরিক্ত কিছু আমাদের দরকার, মাটি,
পৃথিবীর ক্ষেত ফসল, কিন্তু আমাদের দরকার আকাশ। আমাদের রাজ্যে যেরকম আকাশের দিকে তাকাই, সেই আকাশটাই হচ্ছে কবিতা। অর্থাৎ আকাশ বলতে কিছু নেই, কিন্তু আমরা দেখছি একটি জিনিস। এই যে বিষয়টি, তাহলে কল্পনা, কবিতা হচ্ছে কল্পনার মুক্তি। তাহলে আমরা আগে বাস্তবটা বুঝি, বাস্তবের উপর দাঁড়িয়ে তারপর আমরা কল্পনায় যাব। এবার বাস্তবে কি বলছে দেখি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাকি বর্ষা। গগনে মানে আকাশে মেঘ গর্জন করছে, আর বর্ষা ঘন হয়ে এসেছে। আকাশে বর্ষার মেঘ ঘন হয়ে এসেছে। কুলে একা বসে আছি নাকি বর্ষা। নদীর তীরে একা বসে আছি, কোনো ভরসা নেই। নদীর তীরে একা একজন বসে আছেন, তিনি কে, তার পরিচয় আমরা পাবো। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। তাইলে একটি নদী ছিল, আমরা যদি কল্পনা করি যে এরকম একটি নদী, নদী প্রবাহিত হচ্ছে। এই নদী, এই জায়গায় একজন কৃষক বসে খেতে কাজ করছে, ঠিক আছে। এবার তার পাশে ধানের মুঠি আছে, পড়ে আছে, এখানে ধানের মুঠি পড়ে আছে, এখানে ধানের মুঠি পড়ে আছে। কেমন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী, নদীটা ভরে গেছে। পুরো দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ধান কাটছে, এরকম সময়ে বর্ষা চলে আসছে। এরপর কি হলো দেখো, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এবার তিনি নদীর এক পারে ছিলেন, তাহলে জল ছিল এক পাশে, পানিটা এইদিকে যাচ্ছিল, কিন্তু যখন নদী ভরাট হয়ে গেল, তখন নদীর স্রোতের পানি, এরকম নদীটা অনেক বড় হয়ে গেল, এদিকেও পানি যাচ্ছে, এদিকেও পানি প্রবাহিত হচ্ছে। এবার কি হচ্ছে, তার চারদিকেই পানি। দেখো চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এবার জলটা তো সোজা হয়ে প্রবাহিত হচ্ছে না, বাঁকা হয়ে প্রবাহিত হচ্ছে এবং চক্রায়িত হচ্ছে, যে কোনো সময় তীর ভেঙে পড়বে। এবার এই জায়গাটা আরো ছোট হয়ে গেছে, এই যে এরকম করে পানি প্রবাহিত হচ্ছে, কেমন, এবং এই জায়গার মধ্যে এই এতটুকু ক্ষেত ছোট হয়ে এসেছে, কেমন। এই যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানে ছোট ক্ষেত আমি একেলা। আমি একা একটা ক্ষেতের মধ্যে, তাহলে কি হবে, যে কোনো সময় বর্ষার পানি আরো বেড়ে গেলে এই ক্ষেতটাও ডুবিয়ে দেবে, তাকেও ভাসিয়ে নিয়ে যাবে, তার ধানগুলো ভাসিয়ে নিয়ে যাবে, এরকম একটি অবস্থায়। তো এরকম অবস্থায় মানুষের সামনে কি, যে এবার তিনি মারা পড়বেন, তখন তিনি কি দেখতে পান, আহা পৃথিবী এত সুন্দর। মানুষ যখন মরে যায়, তখন চারদিকে তাকিয়ে দেখি, আহা এত সুন্দর পৃথিবী, প্রচন্ড অসুখ, সবাইকে বলে যে আমাকে এবার বিদায় দাও, আমি চলে যাব, কিন্তু মারা যাওয়ার মুহূর্তে সেই লোকটিকে কান্না করে। পৃথিবীকে তার সুন্দর মনে হয়, এত সংসার জীবন, পৃথিবী এত সুন্দর, সবকিছু ছেড়ে চলে যাব। ঠিক ঠিক সেইভাবেই তার কাছে এবার এইদিকেও পরপার, এইদিকেও পরপার, সে নদীর মাঝখানে। এবার সে দেখছে কি, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এরকম একটি অবস্থা, এই দূরের গ্রামকে তার মেঘে ঢাকা মনে হচ্ছে, এবং তরু ছায়া, গাছের ছায়ার কারণে মনে হচ্ছে যেন কলম দিয়ে আঁকা একটি ছবির মতো, মসি মাখা, মসি মানে কালি, কালি দিয়ে আঁকা গ্রামখানি মেঘে ঢাকা, আকাশে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওদিকে বর্ষার পানি প্রবাহিত হচ্ছে। এরকম অবস্থায় গ্রামখানিও মেঘে ঢাকা, এবং সময়টা হচ্ছে প্রভাত বেলা, ভোরবেলা। সে খেতে ফসল কাটছে গেছিল, এখন প্রভাত হয়ে গিয়েছে, এবং সূর্য উঠতে পারছে না, মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে, এই প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। এরকম একটি অবস্থায় সে দূরের গ্রামকে সুন্দর যাচ্ছে, যে কোনো মুহূর্তে এটা ডুবে যাবে। এরকম সময় হঠাৎ করে দেখা গেল একটি নাটকীয় পরিবর্তন। হঠাৎ করে দেখা গেল এখানে একটি নৌকা, নৌকার মধ্যে এখানে পাল তোলা, এখানে মাঝি বসে আসছে, একটি নৌকা আসছে। এই যে নাটকীয়তা, যে সে ডুবে যাবে, মারা যাবে, এরকম সময় হঠাৎ করে একটা নৌকা দেখলো, কে দেখলো, মাঝি। এবার তার মধ্যে কি হবে, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে এইখান থেকে সে মাঝিকে দেখছে, গান গেয়ে গিয়ে নৌকা চালিয়ে যাচ্ছে, এপার থেকে ওপারে আসছে, এবং এই মাঝিকে দেখে তার পরিচিত মনে হচ্ছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই মাঝিটা যেন তার চিরচেনা, চির পরিচিত এক মাঝি।
ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কিন্তু মাঝি নৌকা চালিয়ে চলে যাচ্ছে, নৌকা চালানোর কারণে আর একটু ঢেউ উঠছে, তার ওখান থেকে আর একটু ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু সে কোনো দিকে তাকাচ্ছে না, গান গেয়ে গেয়ে চলে যাচ্ছে। অথচ যিনি ধান কাটছেন সেই কৃষকের মনে হচ্ছে তিনি যেন তার পরিচিত, তার যেন চেনা। এবার তিনি ডাকছেন, কিন্তু ডাকটা 100 বছর আগের ডাক। এবার এই সময় বললো, হে মাঝি, ওহে, হ্যাঁ, ও ডাকছে, অগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। অগো, ওহে, তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, একবার তীরে এসে তরিটা, এখানে যে তীর আছে একটু, এই তীরে এসে তরিটা ভেড়াও, তরিটা এনে নৌকাটা এনে কাছে লাগাও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে যাও, তারে দাও শুধু তুমি নিয়ে যাও, ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। বলছি তুমি যেখানে যেতে চাও সেখানে যেও, যাকে দিতে চাও তাকে দিও, তুমি শুধু একটু এসে আমার ধানগুলো নিয়ে যাও। কিন্তু একটু মাত্র শর্ত আছে, দেখো, ক্ষণিক হেসে, হাসি মুখে নিও। আমি যে ধান ফসল ফলালাম সেই ফসলটা নেওয়ার সময় তুমি একটু হাসি মুখে আমার ফসলটা নিয়ে যাও, একটু শুধু হেসো, হেসে এই ফসলটা তুমি নিয়ে যাও। এবার তার কথা শুনে হয়তো তরুণী এসেছেন, তরুণীকে তিনি তুলে যাচ্ছেন ফসলগুলো, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি পরে। যত মাঝি তার আশেপাশে যে ধানগুলো ছিল সব তুলে দিচ্ছে, আবার খেয়াল করছেন আর কি আছে, দেখছেন যে আর নাই। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে ভিতরে, এবার আমারে লহ করুণা করে। তো তোমরা অনেকে ভালো আবৃত্তি পারো, বা তোমাদের অনেকের আত্মীয় স্বজন ভালো আবৃত্তি পারেন, আমি তো আবৃত্তি ভালো পারিনি, জাস্ট কবিতাটা পড়ে শোনাচ্ছি তোমাদের। তো এবার সে বলছে যে এতকালে আমি নদী তীরে এই যে ধানগুলো ফসলগুলো হওয়ার জন্য প্রথমে সে চারা রোপণ করেছিল, নিড়ানি দিয়েছিল, ফসলের মধ্যে সেচ দিয়েছিল, সার দিয়েছিল, এগুলো নিয়ে এতকাল ছিল, ভুলেছিল, অন্য কিছু ভুলে সেই ক্ষেতের ফসল নিয়েছিল। এবার এগুলো সব সে তুলে দিল, স্তরে স্তরে সাজিয়ে দিল। এবার সে বলছে, এবার আমারে লহ করুণা করে। সবগুলোই যখন তুললে এটা তো ডুবেই যাবে, ক্ষেতটা তো ডুবেই যাবে, এবার আমারে তুমি করুণা করে তোমার নৌকায় তুলে নাও। এবার সে দেখছে, অথবা ওই নৌকার মাঝি বলছে, দুই ভাবেই বলা যায়, মাঝি বলছে অথবা সেও দেখছে, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি আমারই সোনার দানে গিয়েছে ভরি। নৌকার মধ্যে আর জায়গা নেই, কৃষক দেখছে নৌকায় নৌকায় তার জায়গা নেই, তার সোনার ধানেই নৌকাটা ভরে গিয়েছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নৌকাটা তার সব ফসল নিয়ে, ফসলগুলো সব নিয়ে নৌকা চলে যাচ্ছে, ফসল নেই, ক্ষেতগুলো আরো ভরে যাচ্ছে, আবার আকাশে মেঘ গর্জন করছে, মেঘ ঘুরে ফিরে ঘুরছে, এবং সবকিছু নিয়ে সোনার তরি চলে গিয়েছে, তাকে নেয়ার মতো আর কেউ নেই। এই হচ্ছে কবিতার শাব্দিক বিশ্লেষণ। এটা হচ্ছে কবিতার শাব্দিক বিশ্লেষণ, যে একটা মাঝি নদীর তীরে ধান কাটছিল, ধান কাটতে কাটতে তার বন্যা এসে তার ক্ষেতের চারদিক বন্যায় প্লাবিত হয়ে যায়, তখন সে চিন্তা করে যে এবার কি করবে, সে তাড়াতাড়ি এই ধানগুলো কি করা যায়, এরকম যখন চিন্তা করছিল, তার জীবনও বিপন্ন, ধানগুলো বিপন্ন, সে চিন্তা করছিল যে আর কিছু না অন্তত সে কষ্ট করে যে ফসলটা ফলালো সেই ফসলটাকে সে যেন বাঁচিয়ে রাখতে পারে। এরকম যখন ভাবছে, এরকম এক অবস্থায় সে দেখে যে একজন মাঝি, তার এক পরিচিত মাঝি, মনে হচ্ছে যেন পরিচিত, পরিচিত নয় কিন্তু মনে হচ্ছে চিরচেনা চির পরিচিত এক মাঝি নৌকা বেয়ে বেয়ে চলে যাচ্ছে গান গেয়ে গেয়ে। সে তাকে আহ্বান জানায়, তুমি এসো এই সোনার ধানগুলো নিয়ে যাও। তারপর মাঝি আসে, সে সোনার ধান সোনার তরিতে তুলে দেয়। তুলে দেওয়ার পর দেখে যে সে স্তরে স্তরে ধানগুলো সব তুলে দেওয়া হলো, সব ধানের স্থায়ী হলো, কিন্তু কৃষকের আর নৌকাতে স্থায়ী হয় না, নৌকাতে জায়গা হয় না, স্থান হয় না। তারপর ধান নিয়ে চলে যায়, ছোট তরি চলে যায়, কিন্তু সে নদীর তীরে একা
মহাকালের মুখে ধ্বংস হওয়ার জন্য, নিঃশেষ হওয়ার জন্য সে দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে কবিতা। এবার এই কবিতাটাকে যদি আমরা আরেকভাবে বিশ্লেষণ করি, রবীন্দ্রনাথ যেভাবে বলছেন যে মানুষ, প্রতিটি মানুষ মহাকালের তরিতে ঠাঁই হবে না, মহাকালের স্রোতে তাকে বিলীন হয়ে যাবে হবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাকের জন্য অপেক্ষা করে না। এই স্রোত এবং সময়ের স্রোতে মানুষকে ভাসিয়ে নিয়ে যায়, মানুষ মারা যাবেই। কিন্তু সে যে নজরুল বলেছিলেন, আমায় নহে গো ভালোবাসো মোর গান, সেই গান, সেই কবিতা, সেই সৃষ্টিকর্ম, তাহার যে মহৎ কীর্তিগুলো, মহৎ কাজগুলো, তার সুনাম, সেগুলো মহাকালের তরিতে, সোনার তরিতে অক্ষয় হয়ে থাকে। রবীন্দ্রনাথ নেই, তার নিকটজন নেই, কিন্তু তার কবিতা মহাকালের তরিতে, সোনার তরিতে টিকে আছে। এটি একটি দিক, এটি একটি বিশ্লেষণ। তাহলে এই স্রোত হচ্ছে মহাকাল রূপ স্রোত, আর তরণী হচ্ছে মহাকালের সঞ্চয়। মানুষ যে মহৎ কর্ম করে, মহৎ কাজ করে, তাহলে মানুষ মাত্রই মরণশীল, তাকে মহাকালের স্রোতে বিলীন হয়ে যেতে হবে। কিন্তু মানুষ চায় তার কৃতকর্মগুলো তার পরবর্তী প্রজন্ম গ্রহণ করুক, হাসি মুখে বরণ করে নিক, এগুলো টিকে থাকুক। যেটা বিখ্যাত ব্যক্তিরা বলে গেছেন যে জীবন তো যাপন করতে এসেছিস, জীবনে একটু দাগ কেটে যাস, সেই দাগটাই থেকে যাবে। এই দাগটাই হচ্ছে মহৎ কর্ম, ভালো কাজ। আমরা যদি কোনো ভালো কাজ করে যেতে পারি, সেই কাজটুকুই পৃথিবীতে থেকে যাবে, আমাদের আমাদের মহাকালে বিলীন হয়ে যেতে হবে। এটা একটা বিশ্লেষণ। আরেকভাবে বলা যায়, এটি একটি রাজনৈতিক কবিতাও বলা যায়, যেটা তোমরা পরবর্তীতে উচ্চতর শ্রেণীতে গেলে পড়বে। এখানে এই বিষয়টি এতটা দরকার হবে না। যে রাজনৈতিক বিষয়টা কিরকম, যে রাজনৈতিক বিষয়টা হতে পারে যে কৃষক ফসল ফলায়, তার ফসল জমিদার, জমির মালিক শহর থেকে এসে তার ফসলটা নিয়ে শহরে এসে চলে যায়। যেমন রবীন্দ্রনাথ নিজেও জমিদার ছিলেন এবং জমিদারের নৌকায় বসেই তিনি কবিতাগুলো লিখছিলেন। কুষ্টিয়ার শিলাইদহতে তিনি আসতেন, কেমন ফসল চাষিদের কাছ থেকে ফসল নৌকায় উঠতো, তারপর ফসল নিয়ে তিনি কলকাতায় চলে যেতেন। কিন্তু সাধারণ চাষির জীবন, কৃষকের জীবন ওরকমই থেকে যায়। এই যে চিন্তা, তাহলে সাধারণ কৃষকের জীবন, নদী তীরে ভাঙন, বন্যা, দুঃসহ জীবন, কষ্টকর জীবন, রোগ, অনাহার, দারিদ্র, এগুলো নিয়ে তারা বেঁচে থাকে। কিন্তু জমিদার তার সোনায় নৌকায় করে সোনালী ফসল নিয়ে শহরে চলে যায়, তার বৃত্ত বৈভবপূর্ণ জীবন, ওটাতে কোনো পরিবর্তন আসে না। এই যে অবস্থা, এই যে দ্বৈত অবস্থা, এই দ্বৈত অবস্থায় যেন সোনার তরী যেন এই ব্যবধানটুকু তৈরি করছে, একভাবে বলা যায় এটি একটি রাজনৈতিক কবিতা। আরেকভাবে বলা যায় যে এটি একটি আধ্যাত্মিক কবিতা, যে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ, আমাদের মহৎ কর্মগুলোই বা আমাদের আত্মাই চলে যায়, এবং আমাদের মহৎ কর্ম বা আমাদের আত্মা সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে যায়। কিন্তু আমরা আমাদের এই দেহ, আমাদের এই নশ্বর দেহ এই পৃথিবীতেই থেকে যায়, ওটাকে। তাহলে মানুষের মহৎ কর্মের মধ্য দিয়ে এই সোনার ধান হচ্ছে মানুষের মহৎ কর্ম, সোনার ধান হচ্ছে মানুষের কবিতা, সোনার ধান হচ্ছে মানুষের আবিষ্কার, সোনার ধান হচ্ছে মানুষের চরিত্রের মহৎ গুণাবলী। আর কৃষক হচ্ছে সাধারণ মানুষ, প্রতিটা মানুষই একজন কৃষক। সে কাল্টিভেট করে, চাষ করে, উৎপন্ন করে, কেউ মহৎ কর্ম উৎপন্ন করে, কেউ অপকর্ম উৎপন্ন করে, সে অপকর্ম পৃথিবীতে তার নামে ঘোষিত হয়। তো সুতরাং আমরা ওই অপকর্ম করবো না, মহৎ কর্ম করবো, এবং ধরে নিতে হবে আমাদেরকে চলে যেতে হবে। কেমন এটাকে মেনে নিয়েই হয়তো 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বা 100 বছর, এর বেশি নয়। এই সময় আমাদের মহৎ কর্মগুলো এই সোনার নৌকাতে, সোনার তরিতে ঠাঁই হবে, আর বাকিদেরকে আমাদের স্রোতের সাথে মিশে যেতে হবে। এটা হচ্ছে এই কবিতার মূল কথা। কেমন? তো এরপরে আমরা দেখবো শব্দার্থ টিকাগুলো একটু দেখবো। এখানে কোনো বিষয় যদি আমরা না বুঝে থাকে আমরা একটু আলোচনা করে নিব, কেমন? এবং তোমরা এটা নোটেও আমাদেরকে কমেন্টেও লিখে নিতে পারো কোনো বিষয়টি যদি তোমাদের না বোঝা থাকে সেই বিষয়টি। কেমন? এখানে বাঁকা জল করিছে খেলা, দেখো চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বাঁকা জল বলতে একটা হচ্ছে প্রচন্ড স্রোত যখন প্রবাহিত হয় তখন দেখবে যে স্রোতগুলো এরকম ঘূর্ণায়িত হয় এবং নদীর তীর ভেঙে ফেলে। এই ঘূর্ণায়িত স্রোতটা অনেক শার্প ধারালো হয়, কেমন? ওটার ব্যাগের কারণে অনেক সময় নদীর তীর ভেঙে পড়ে,
কেমন? এই ধান ক্ষেতটি দ্বীপের আঙ্গিকে চিত্রিত এবং তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকু আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে অংশে। বাঁকা জল এখানে অনন্তকাল স্রোতের প্রতীক। তাহলে এই যে এই জায়গাটা আশু মানে খুব সম্ভব তাড়াতাড়ি খুব দ্রুত বিলীয়মান হয়ে যাবে, মিলিয়ে যাবে, নদীর স্রোতের ফলে পানির তলে তলিয়ে যাবে, এরকম একটি অবস্থা বোঝাতে গিয়ে এই কথাটি বলেছেন। কোনো দিকে নাহি চায়। কেন? মহাকালের প্রতীক এই মাঝি নিরাসক্ত বলেই তার সুনির্দিষ্ট কোনো দৃষ্টিপাত নেই। মাঝি নিরাসক্ত, তা কোনো দিকে আকাঙ্ক্ষা নেই, আসক্তি নেই, সে প্রতিনিয়ত তার কাজ করেই যায়, সুতরাং সে কোনো দিকে নাহি চায়। এবং এই আগন্তুক মাঝিকে চেনা চেনা কেন মনে হচ্ছে? চেনা মনে হচ্ছে এই কারণে যে আগন্তুক মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলে কৃষক বা শিল্পস্রষ্টা কবি সংশয় থেকেই যায়, এই জন্য চেনা চেনা মনে হয় চেনা, কিন্তু যেন চেনা নয়। এই যে সংশয়, কবির কাছে সংশয় থেকে যাচ্ছে, মানে কি সংশয় মানে কি? দ্বিধা, নিশ্চিত নয়, তিনি নিশ্চিত হতে পারেননি যে আসলে সে পরিচিত নাকি পরিচিত নয়। এই বিষয়টি নিশ্চিত হতে না পারার বিষয়টি এখানে উঠে এসেছে। আগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে ওই নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির এই চেষ্টা। বিদেশে এখানে চিরায়িত শিল্পলোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বিদেশে মানে দূরদেশে, এই দূরদেশ বুঝাতে গিয়ে কেমন আর ঠাই পাওয়ার জন্যই কৃষক বারবার তাকে আকুল অনুনয় করে, এই যে আকুল অনুনয় করেই বলে বারেক ভিড়াও তরি, একবার ভিড়াও। আর কৃষকের শ্রেষ্ঠ ফসল বলতেই সোনার ধান বলা হচ্ছে। সোনার ধান মানে স্বর্ণের তৈরি ধান নয়, সোনালী রঙের ধান বা শ্রেষ্ঠ ফসল অর্থে এখানে শিল্প স্রষ্টা কবির যে শিল্প, সেটাকেও আমরা সোনার ধানের সাথে তুলনা করতে পারি। আর না আর আছে, আর না দিয়েছি ঘরে। ক্ষুদ্র জমিতে উৎপন্ন ফসলের সবটাই কবির সমগ্র সৃষ্টিকে তুলে দেওয়া মহাকালের স্রোতের হাতে। আর সোনার তৈরিরও শিল্পলোকে সেটা স্থায়ী হবে। স্তরে ভিতরে মানে স্তরে স্তরে স্তূপীকৃত করে সবগুলো দিয়েছি। এবার আমারে লহ করুণা করে, এবার করুণা করো, দয়া করো, কেমন? রহম করো বা দয়া করে আমাকে নাও। ফসল বা সৃষ্টি সম্ভার তুলে দেওয়া হয়েছে নৌকায়, এখন ফসল বা সৃষ্টির স্রষ্টা স্থান পেতে যায় এই মহাকালের নৌকায়। কিন্তু আমরা জানি যে মহাকালের নৌকায় সৃষ্টির ঠাঁই হয়, স্রষ্টার ঠাঁই হয় না, কেমন? তারপরেই সে নিজেই বলছে ঠাঁই নাই ছোট সে তরি। সোনার তরীর মহৎ সৃষ্টির স্থান সংকুলান হয় কেবল ব্যক্তি সত্তা বা তার শারীরিক অস্তিত্বের নিশ্চিত ভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কাল ও গ্রাসের শিকার। এই যে নিষ্ঠুর যে স্রোত, স্রোতের যে গ্রাস, স্রোত তাকে গ্রাস করে নিবে, তাকে ডুবিয়ে ভাসিয়ে নিয়ে যাবে এবং সে বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, স্রোতের সাথে এই মহাকালের স্রোতের সাথে সে মিশে যাবে, কিন্তু তার অমরত্ব লাভ হবে না। কেমন? তো এই যে মানুষের অমরত্বের যে স্বর, কিন্তু আসলে মানুষ অমর হতে পারে না, অমর হতে পারে তার সৃষ্টিকর্ম, তার কৃতকর্ম। এই বিষয়টি এই কবিতায় উঠে এসেছে। এরপরে দেখো শূন্য নদীর তীরে রহিনু পড়ি, এগুলোকে অনুধাবনমূলক অংশে যে 2 মার্কের এই অংশগুলো থেকে আমরা বলা পরীক্ষা আসতে পারে যে শূন্য নদীর তীরে রহিনু পড়ি বলতে কি বোঝানো হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে রহিনু পড়ি বলতে বোঝানো হয়েছে বলে আমরা বলবো নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এগুলো কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছে, আমরা খুব সহজ করে বলতে পারি যে মৃত্যু নিশ্চিত জেনেও সে যে অবস্থায় পড়ে আছে, যে একটু পরে বন্যার পানিতে তাকে ডুবিয়ে নিয়ে যাবে, এরকম অবস্থায় যে সে আছে, এই শূন্য তার ফসল নৌকায় তুলে দেওয়ার পর, নৌকা চলে যাওয়ার পর সে শূন্য অবস্থায় যে নদী তীরে আছে, সেই বিষয়টি বুঝিয়েছেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি অবহেলায়। সোনার তরী নেই আমার সোনার দান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। রবীন্দ্রনাথ নিজের কথা নিজেই ব্যাখ্যা করেছেন অন্য এক লেখার মধ্য দিয়ে, এই কবিতার ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন তিনি এই কথাগুলো। কেমন? এখানে ত্রিবিন্দু দেওয়া আছে, ওখানে আরেকটু লম্বা কথা আছে, এখানে সংক্ষেপে এই অংশগুলো নিয়ে এসেছেন যে মহাকাল আমাদের সবকিছু নিয়ে যায়, কিন্তু আমাদের ফেলে যায়, আমাদের অবহেলা করে, আমাদের বিস্মৃতির মধ্যে ফেলে যায়, মানে আমাদের স্মৃতিতে রাখে না, আমাদেরকে মহাকাল মনেই রাখে না, আমাদের মহাকাল ভুলে যায় আর অবহেলা করে, অ্যাভয়েড করে ফেলে যায়, কিন্তু তার কর্মগুলো, আমাদের মহৎ কর্মগুলো মহাকাল ঠাঁই হয়। নিউটন কবেকার
সেই কবে আপেল গাছের নিচে বসে দেখছিলেন যে আপেলটা নিচে পড়লো, আমরা হলে কি করতাম, তাড়াতাড়ি গিয়ে আপেলটা দেখতাম যে আশেপাশে কেউ দেখছে কিনা, তারপর আপেলটা তুলে এনে খেয়ে নিতাম। কিন্তু নিউটন দেখলেন যে না, আপেলটা না নিয়ে তিনি বসেই থাকলেন, যে আপেলটা নিচের দিকে কেন পড়লো, পাশ দিকে কেন গেল না, উপর দিকে কেন গেল না। এগুলো ভাবতে ভাবতেই তিনি যে সূত্রটি আবিষ্কার করলেন, সেই সূত্র কারণে নিউটন বেঁচে আছেন আমাদের মধ্যে, তার শরীর বেঁচে নেই, কিন্তু তার কৃতকর্ম, তিনি যে আবিষ্কার করেছিলেন সেই আবিষ্কারের কারণে তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন। তো এরকম করে আমাদের মহৎ কর্মের মধ্য দিয়ে সোনার তরীতে আমাদের ঠাঁই পাওয়ার যদি আমরা চিন্তা করি, সেটা মধ্য দিয়ে একদিকে আমরা সোনার তরীতে ঠাঁই পেতে পারবো, আবার এই মহৎ কর্মের মধ্য দিয়ে আমাদের এই সোনার বাংলাকেও সোনার দেশে পরিণত করতে পারবো, আর আমরাও সোনার মানুষ হয়ে উঠবো। এটাই হবে এই কবিতার মূল বিষয়। তাহলে প্রত্যেককে যদি আমরা চিন্তা করি যে আমরা আমাদের ব্যক্তি নয়, আমাদের ব্যক্তি স্বার্থ নয়, বা ব্যক্তি নয়, ব্যক্তির মহৎ কর্মগুলোই আমাদের টিকিয়ে রাখবে। এই মহৎ কর্ম যদি আমরা করি, তাহলে আমরা যেরকম সোনার মানুষ হব, তাহলে মহৎ কর্মের মধ্য দিয়ে আমরাও এই দেশটিকে সোনার বাংলা করতে পারবো, আর আমরা আমাদের মহৎ কর্মগুলো সোনার তরী, মহাকাল রূপ সোনার তরীতে টিকে থাকবে। এটা হচ্ছে এই কবিতার মূল কথা। এবার তোমাদের কারো কোনো জায়গায় না বোঝার থাকলে একটু আনমিউট করে কথা বলতে পারো, সময় আছে আরো 4-5 মিনিট, তোমরা ইচ্ছে করলে কেউ কথা বলতে পারো কোন অংশ না বোঝার থাকলে। স্যার খরপরশা মানেটা একটু ভালো বুঝে দিত। খরপরশা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা। খরপরশা হচ্ছে ধারালো বর্ষা, দেয়া আছে দেখো, নদীর স্রোত, বর্ষা যেরকম কোন জিনিস কেটে ফেলে, বর্ষা হচ্ছে একটা অস্ত্র, বর্ষা দিয়ে যুদ্ধ করে, তো বর্ষা দিয়ে যদি কোনো জায়গায় কূপ দেই আমরা, ওই অংশটা কেটে যায়, কেমন কেটে যায়। নদীর তীরটা, নদীর স্রোতটা এমন যে নদীর পাড়টাকে কেটে কেটে নিয়ে যাচ্ছে, নদীর পাড় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এই যে নদীর স্রোত যাচ্ছে, হঠাৎ করে কি হচ্ছে, একটু পরে নদীর স্রোত এই অংশ ভেঙে নিয়ে যাচ্ছে, আর একটু পরে এতটুকু ভেঙে নিয়ে যাচ্ছে, আর একটু পরে এতটুকু ভেঙে নিয়ে যাচ্ছে। এই যে কিভাবে ভেঙে দিচ্ছে, স্রোত এসে মনে হচ্ছে যে বর্ষার মতোই, স্রোতটা এসে বর্ষার মতোই এটা অংশটা কেটে কেটে নিয়ে যাচ্ছে। এই জন্য ভরা নদী ক্ষুরধারা, ক্ষুরের মতো ধারালো, খুর, খুর দিয়ে যে নৌক কাটে, আগের দিনে শেড করতো খুর দিয়ে, একটা ধারালো রডের মতো, এখানে চেপটা থাকতো ব্লেডের মতো চেপটা, এটাকে কি বলা হয়, কেমন ওই খুর দিয়ে যেরকম কাটে, ঠিক নদীর স্রোত এরকম করে কেটে কেটে নিয়ে যাচ্ছে। প্রথমে খুর দিয়ে উপমা দিয়েছেন, তারপর খরপরশা মানে বর্ষার মতো ধারালো স্রোত দিয়ে উপমা দিয়েছেন, ওটা কেটে কেটে নিয়ে যাচ্ছে। আমাদের যে বৃত্তি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের অস্তিত্ব, আমাদের নিচে যদি মাটি না থাকে, তাহলে আমাদের স্রোতে বেশি নিয়ে যেতে হবে, এই যে স্রোত। সুতরাং এটাকেই মহাকালের স্রোতকে তিনি একবার খুরের সাথে তুলনা করেছেন, আরেকবার খরপরশা বা বর্ষার স্রোতের মতো, বর্ষার স্রোতের মতো, খরপরশা মানে ধারালো বর্ষার সাথে তুলনা করেছেন। আর কোথাও স্যার এখানে লিখছে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, স্যার এটার মানে কি? কি স্যার ঘূর্ণায়মান, জি স্যার। ঘূর্ণায়মান, এই যে ঘুরে, স্রোতটা ঘুরে, যখন প্রচন্ড স্রোত হয়, স্রোতের মধ্যে পানি এরকম ঘুরতে থাকে, ঘুরতে মাঝখানে একটা কুণ্ডলায়িত হয়ে গর্ত হয়ে যায়, কেমন এই স্রোতের মধ্যে পানি যখন দ্রুত ঘুরে নদীর পাড়ে এসে এখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে তখন এটাকে ভেঙে ভেঙে নিয়ে যায়, ভেঙে ভেঙে নিয়ে যায়। ঘূর্ণায়মান স্রোত এবং স্রোতের উদ্দামতা মানে হিংস্রতা। আমরা যখন নাচি, ঘুরে ঘুরে নাচি বা ইয়ে করি, তখন আমাদের যে উদ্দামতা তৈরি হয়, তখন আর কে কি করছে এটা খেয়ালই থাকে না, মানে প্রচন্ড বেগ, নদীর যে স্রোতের যে প্রচন্ড বেগ, এটাকে বোঝাতে গিয়ে বাঁকা জলের উদাহরণ দিয়েছেন তিনি। আর কোন জায়গায়? হ্যাঁ স্যার তাহলে স্রোতের উদ্দামতা বলতে স্রোতের হিংস্রতাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, স্রোতের, এখানে স্রোতের হিংস্রতাকে বোঝানো হচ্ছে। আমরা যখন দূরে থেকে দেখি নদীর স্রোত ঘুরছে, তখন আমাদের কাছে সুন্দর লাগে, কিন্তু ওখানে যখন আমরা পড়ি, তখন নদীর স্রোতের হিংস্রতা মনে হয়। যখন তুমি নৌকায় করে পেরুবে বা নদীর পাড়ে তুমি বসে আছো, তখন তোমার ওই স্রোতটাকে আর সুন্দর মনে হবে না, তখন ওই স্রোতটাকে তোমার কাছে হিংস্র মনে হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর কোথাও? তাহলে এই কবিতাটিকে আমরা বারবার পড়বো, কয়েকবার পড়বো, যারা আবৃত্তি ভালো পারো তারা কবিতাটাকে আবৃত্তি করার চেষ্টা করবে, এবং এই কবিতার আবৃত্তিও পাওয়া যায়, তোমরা অনলাইনে এই কবিতার আবৃত্তিও শুনতে পারো, কেমন? আর যারা এই ক্লাসটা আজকে করেনি, আজকে আমরা 13 জন পাচ্ছি এখানে, যারা ক্লাসটি করোনি তাদের জন্য আমি ক্লাসটা আবার আপলোড করে দিয়ে দেবো,
ওখান থেকে দেখে নিও, কেমন? তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম।